প্রিয়ন্তী, তুমি একাই তো, বাকিরা কোথায়? প্রিয়ন্তী, মিস বলতে পারি না। ওদের মেসেজ দাও জয়েন করতে। ওকে মিস। আচ্ছা, প্রিয়ন্তী শোনো, পড়া দাঁড়াও, বই সামনে আছে না? স্ক্রিনশট থেকে বের করে নিব, আমি বের করে নিচ্ছি, দাঁড়াও। এই আজকে পার্ট 4 পড়াবো। ঠিক আছে, 10ম অধ্যায়ে পার্ট 4। প্রিয়ন্তী শুনতে পারছো? জি মিস। আচ্ছা, আচ্ছা, মাত্র আমাকে নিয়ে 4 জন। আনিশা জামান। জি মিস। যাই হোক, আমার যে সকাল 8টায় ক্লাস, বুঝছো, একটু প্রবলেম হয়েছিল, ভোরবেলায় সে নতুন কানেক্ট দিতে পারি নাই, তাই ক্লাসটা এখন নিচ্ছি, বুঝছো। তারপরে এখনো নিচ্ছি, ডাটা 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 ভরে নিচ্ছি, লাইন দিয়ে নিতে পারি না স্কুলে, তো বুঝতে পারছো, শোনা যায় জি আমার মিস, কথা? স্কুলে আরেক জিনিস শোনা যাচ্ছে। মিস আজকে এভাবে একটা ক্লাস একজন নেটের জন্য ভালোভাবে নিতে পারেনি, এমন পরিমাণে আটকাইতেছিল। হ্যাঁ হ্যাঁ, সবারই আজকে ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছিল। আমার ক্লাসটা কি এখনো সমস্যা হচ্ছে কোনো? আমি নো কিন্তু মিস, ডাটা ক্লিয়ার আছে। দিচ্ছি। আচ্ছা, নো মিস, তোমরা কথা ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে পার্ট 4 পড়াই। আমি ওই যে প্র্যাকটিক্যালের দ্বিতীয়, যেটা তোমাদের প্রথমটা সবার হয়নি, ওই দিন মাত্র গণা বাচ্চা 5-6 জন দেখাইছিল খাতাটা, আর বাকিরা কিন্তু খাতা দেখায়নি, তাই দিচ্ছি না, আর অনেকে খাতায় কিনে নাই। আমি এই জন্য একটু ওয়েট করছি, তোমরা সবাই খাতা কিনো। আবার তোমাদের 2 দিন যদি ক্লাস হয়, তাহলে আমি স্কুলে, মনে করো ক্লাসে, অফলাইন ক্লাসে ডিসকাস করতে পারবো। ঠিক আছে, আমি এই জন্য চাচ্ছি যে 2 দিন ক্লাস হয়, যদি আমার ক্লাস থাকে তাহলে মনে করো যে কথা বলে নিলাম, আর যদি নাও থাকে, আমি তোমরা ক্লাসে থাকাকালীন গিয়ে 1 মিনিট বা 2 মিনিট একটু কথা বলে আসলাম। ভালো হয় না এটা? যেহেতু ওকে মিস। আমার সিলেবাসটা কিছু বাকি রয়ে গেছে, আমার সপ্তাহে মাত্র 1 দিন ক্লাস, পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই। এত 1 দিন ক্লাসে কিন্তু এতগুলো এই যে অধ্যায় শেষ করা যায় না, আর অধ্যায়গুলো তো অনেক বড় বড়, পাঠগুলো তো অনেক একটা অধ্যায়ের ভিতরে, তা তো জানোই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে পড়াবো হলো লিপিড বা ফ্যাট ও ভিটামিন। ঠিক আছে, এই পার্ট 4-এ ফ্যাট ও ভিটামিন সম্পর্কে আমরা জানবো, কারণ ফ্যাট যেমন মানুষের শরীরে ক্ষতিকর, আবার তেমন কিছু উপকারেও আসে। আর ভিটামিন তো মনে করো এটা নিত্য নতুন শরীরে থাকে, কারণ এটা জমা থাকে না। খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটই সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। দেখো, ফ্যাট আমরা কোথায় পাই, স্নেহ পদার্থ কোথায় পাই? প্রাকৃতিক যে কোনো খাদ্যবস্তুর মধ্যেই ফ্যাট পাওয়া যায়। ঠিক আছে,
স্নেহ জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্নেহ জাতীয় পদার্থগুলোর মধ্যে পদার্থকে ভাঙলে আমরা কি পাই? এটা একটা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। আমরা কি পাই? অ্যাসিড, অ্যাসিড আর কি বলো? একটু আগে তো বললাম, কেউ বলো যে কি বলেছি? গ্লিসারল। তাহলে স্নেহ জাতীয় পদার্থকে ভাঙলে আমরা কি পাই? অ্যাসিড ও গ্লিসারল। তাহলে এখন যদি আমি একটা এমসিকিউ প্রশ্ন করি যে স্নেহ জাতীয় পদার্থকে ভাঙলে আমরা পাই কি দিলাম? ভিটামিন, খনিজ লবণ, পানি, শর্করা, ঠিক আছে? তারপরে কি দিব? আছে ল্যাকটোজ, ফ্রাক্টোজ, হ্যাঁ, আর লাস্টে দিলাম কি? অ্যাসিড ও গ্লিসারল। তাহলে সঠিক কোনটা হবে বলতো? অ্যাসিড ও গ্লিসারল। হ্যাঁ, অ্যাসিড ও গ্লিসারল। কারণ স্নেহ জাতীয় পদার্থকে ভাঙলে আমরা দুটা পদার্থই পাই, একটা অ্যাসিড একটা গ্লিসারল। এখন আমরা স্নেহ জাতীয় পদার্থের শ্রেণী বিভাগ করব। দেখি স্নেহ জাতীয় যে পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী এখানে দুই ভাবে ভাগ করা যায়। একটা হলো বৈশিষ্ট্য অনুযায়ী, আরেকটা হলো উৎস অনুযায়ী। ঠিক আছে, তা আমরা আগে শ্রেণী বিভাগ করব বৈশিষ্ট্য অনুযায়ী। তে বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কঠিন স্নেহ, আরেকটা হলো তরল স্নেহ। আচ্ছা, কঠিনটা হলো যেসব স্নেহ পদার্থ স্বাভাবিকভাবে ও চাপে কঠিন আকৃতি হয় তাদেরকে কঠিন স্নেহ বলে। যেমন প্রাণীর চর্বি, মাখন ইত্যাদি। এই লাইনটা তো তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারছো? এই লাইনটা যে আমি বললাম, রেসপন্স করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। জি মিস। আচ্ছা, এখন তরল স্নেহ। তরলটা হলো যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে তরল অবস্থায় থাকে তাকে তরল স্নেহ বলে। যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। দেখো এখানে একটা কথা বলছে স্বাভাবিক তাপে এবং চাপে। এটার মানে কি? সরিষার তেলকে যদি তুমি মনে করো ফ্রিজে রাখো, এটা কি একদম বেশি কঠিন হয়ে যাবে? যাবে না, ওটা তরলই থাকবে। আবার তুমি যদি আগুনেও দাও সেটা তরলই থাকবে, সেটা কঠিন হবে না। এই কথাটার জন্যই এখানে বলা হয়েছে স্বাভাবিক তাপে এবং চাপে। বুঝতে পারছো সবাই? জি মিস। আচ্ছা, এখন এতক্ষণ আমরা বললাম বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ। এখন আমরা বলবো উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ। উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে আবারও দুই ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিজ্জ ও প্রাণীজ। উদ্ভিজ্জ কোনগুলো? দেখো, যেসব স্নেহ পদার্থ উদ্ভিদ জগৎ থেকে আমরা পাই তাদেরকে হলো উদ্ভিজ্জ স্নেহ বলে। যেমন নারকেল তেল, সরিষার তেল ইত্যাদি, মানে উদ্ভিদ থেকে আমরা যে খাবারগুলো পাই। ঠিক আছে, এরপরে আসো প্রাণীজ। প্রাণীজটা হলো আমরা যে সকল স্নেহ পদার্থ প্রাণী জগৎ থেকে পাই সেগুলো, তাদেরকে প্রাণী স্নেহ বলে। যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। এখন আসো খাদ্য উৎস, যে কোন খাদ্যের মধ্যে, কোন উৎসের মধ্যে কত পরিমাণ এই স্নেহ পদার্থ থাকে সেটা এখন আমরা জানবো। হ্যাঁ, তাহলে এখানে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে এই উৎসটাকে। একটা হলো প্রথম শ্রেণী, পরে দ্বিতীয় শ্রেণী, পরে তৃতীয় শ্রেণী। আচ্ছা, প্রথম শ্রেণীতে দেখি কোন কোন খাদ্যের মধ্যে শতকরা কত পরিমাণ স্নেহ পদার্থ আছে। এখানে
স্নেহের পরিমাণ শতকরা 90 থেকে 100। তাহলে এই 90 থেকে 100 এই খাবারগুলো কোনগুলো হবে? সয়াবিন তেল, ঘি, মাখন, সরিষার তেল, কড মাছের তেল, শার্ক মাছের তেল ইত্যাদি। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় শ্রেণীর স্নেহ। দ্বিতীয় শ্রেণীর স্নেহ হলো, এখানে স্নেহের পরিমাণ শতকরা 15 থেকে 20%, সরি 40 থেকে 50% দ্বিতীয়টা। তাহলে এখানে খাবার কি হবে? কোন কোন খাবারে 40 থেকে 50% স্নেহ পদার্থ আছে? চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, নারিকেল তেল ইত্যাদি। এই খাবারগুলোর মধ্যে আছে হলো 40 থেকে 50%। এখন আমরা দেখি তৃতীয় শ্রেণীর স্নেহে কত পার্সেন্ট আছে। এটাতে আছে, তৃতীয় শ্রেণীর মধ্যে আছে হলো 15 থেকে 20%। সেই 15 থেকে 20%-এ কোন কোন খাবার দেখি? দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। আমাদের খাদ্যে দৈনিক ক্যালোরি শতকরা 20 থেকে 25% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করা উচিত। এখন তোমাদের যদি বলি, এখানে প্রত্যেকটা লাইন অনেক অনেক ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট দেখো, প্রশ্ন করার মতো। কিভাবে করব? এখানে যদি আমি বলি যে চীনা বাদাম, আমি একটা কোয়েশ্চেন পড়লাম তোমাকে, চীনা বাদামে শতকরা কত পার্সেন্ট স্নেহ পদার্থ পাওয়া যায়? তুমি যদি না পড়ে থাকো, এই যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে না শোনো, তুমি কি উত্তরটা দিতে পারবে? বলো, দিতে পারবে তোমরা? নো মিস। আচ্ছা, তাহলে এখন প্রিয়ন্তীকে বলি, তুমি বলো তো 40 থেকে 50% কোন শ্রেণীর স্নেহ পদার্থের মধ্যে পাওয়া যায় এবং খাদ্যের নামগুলো বলো, কোন কোন খাবারে? এখানে দুইটা প্রশ্ন, একটা শ্রেণী বলবা, তিনটা শ্রেণী মিস আছে। দ্বিতীয়, হ্যাঁ, মিস এটা দ্বিতীয় হচ্ছে শ্রেণী, ভেরি গুড। দ্বিতীয় শ্রেণীর স্নেহ। আর খাবার কোন খাবারে আর পাওয়া মিস যাবে? মিস নারিকেল, পেস্তা বাদাম, আখরোট, এরপরে জি ছিল জি জি, কাজু বাদাম আর হুম, চীনা বাদাম। চীনা বাদাম। হ্যাঁ, গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আসো, আমি আনিশাকে একটা প্রশ্ন করি। আনিশা, আছো লাইনে? ম্যাম, হ্যাঁ, ম্যাম, বলো বলো। ম্যাম আপনি কত পৃষ্ঠা পড়িয়েছেন? আমি একটু আগে জয়েন করেছি তো ম্যাম, পেজ খুঁজে পাচ্ছি 95 না। 95 পৃষ্ঠা, এই যে কিন্তু স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি আমি, 95 পৃষ্ঠা, পার্ট 4। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, অরিনকে জিজ্ঞেস করছে। অরিন আছো তো? অরিন, ওর কি লাইনের প্রবলেম নাকি বারবার কেটে যাচ্ছে? জি মিস, আর ওয়াইফাই আছে, প্রবলেম দিতেছে প্রচুর। হ্যাঁ, ওর ওয়াইফাই প্রবলেম দিচ্ছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আফসানাকে জিজ্ঞেস করি। আফসানা আক্তার, আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন করলাম। এখানে দেখো, দৈনিক আমাদের শরীরে বা আমাদের খাদ্যে কি পরিমাণ, শতকরা কত থেকে কত পরিমাণ স্নেহ পদার্থ গ্রহণ করা উচিত? আমি একটু আগেই বলেছি কিন্তু, বলো। বলো, মিউট অন করে নাও। বলো, কত পার্সেন্ট হবে? আচ্ছা, ঠিক আছে, এই যে মনোযোগ দিয়ে তোমরা শুনছো না পড়াটা, এখানে কিন্তু প্রমাণ। ঠিক আছে, 20 থেকে 25%
হ্যাঁ, স্নেহ পদার্থ প্রতিদিন আমাদের খাওয়া উচিত বা গ্রহণ করা উচিত, যে কোনো খাদ্যের মাধ্যমে, প্রাকৃতিক সব ধরনের খাবারের মাধ্যমে কি আছে, স্নেহ পদার্থ আছে। এখন আমরা যাব স্নেহ পদার্থের কাজ। আচ্ছা, কাজটা দেখে একটু। কাজটা হলো, 1 নাম্বার দেখো, স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। এটা আমি প্রথমেই বলেছিলাম। 1 গ্রাম স্নেহ, ওয়ালাইকুম আসসালাম, কে? তানিশা না? জি মিস, আমি। ও আচ্ছা, তুমি এত লেটে জয়েন করছো কেন? মিস আমি ভুলে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। 95 পৃষ্ঠা বের করো, পার্ট 4, লিপিড বা ফ্যাট ও ভিটামিন। এটা বের করে নাও। প্রশ্ন ধরবো কিন্তু, আমি যা পড়াচ্ছি এই মুহূর্তে প্রশ্ন ধরবো, দেখি তোমরা শুনছো কিনা। আচ্ছা, এখন পড়াচ্ছি হলো স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। আমাদের শরীরে কি কাজ করে? তাপ ও শক্তি সরবরাহ করে। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9 কিলোক্যালোরি হলো শক্তি উৎপন্ন হয়। দেহের শক্তি উৎস হিসেবে জ্বালানি রূপে সঞ্চিত থাকে। এই যে স্নেহ পদার্থটা আমাদের দেহের কি কাজটা করে? প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। তারপরে সে কি করে? 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9 কিলোক্যালোরি কি করে? শক্তি উৎপন্ন করে। এরপরে কি করে দেখো, দেহের শক্তি উৎস হিসাবে জ্বালানি রূপে সঞ্চিত থাকে। সেটা কি রূপে সঞ্চিত থাকে? জ্বালানি রূপে। 2 নাম্বার আসো, কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসাবে কোলেস্টেরল ও ফসফোলিপিড জাতীয় স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা কি কাজ করে বলো? কোষ প্রাচীরে, কোষ তো চেনো মানব দেহের, সেই কোষ প্রাচীরে তোমাদের অবশ্য আছে 113 পৃষ্ঠা, সেটা অবশ্য পড়ানো হয়নি। এমনি যেটা আছে সাধারণ বিজ্ঞান, সেখানে অবশ্য কোষ সম্পর্কে জেনেছ, আবার ছোট ক্লাস থেকে তো পড়ে গেছে এর পর্যন্ত যে কোষটা কি। এই কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কি করে? কোলেস্টেরল ও ফসফোলিপিড জাতীয় স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 3 নম্বরে ভিটামিন এ, ডি, ই ও কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। কোন কোন ভিটামিন কে? এ, ডি, ই ও কে। আচ্ছা, 4 নাম্বার হলো দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে, অভ্যন্তরীণ মানে কি জানো? মিস ভিতরে। হ্যাঁ, আমাদের ভেতরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে কি করে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থ খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে। আমাদের উপরে তো দেখছি কি চোখ, মুখ, নাক, হাত, পা সবকিছু দেখছি স্কিনের উপর, কিন্তু আমাদের দেহের ভিতরেও তো অঙ্গ আছে, ঠিক আছে? সেই অঙ্গে কি করে সংরক্ষণের জন্য বিশেষভাবে দায়িত্ব পালন করে। এরপরে আসো 96 পৃষ্ঠায় যাও, আমি স্ক্রিনে 96 পৃষ্ঠা দেখাচ্ছি। 5 নম্বর পয়েন্ট আসো, দেহ থেকে তাপের অপচয় রোধ করে। শরীর কি করে? গরম রাখে। আর কি কাজ করে? দেহ থেকে তাপের অপচয় রোধ করে, আমাদের দেহের যে তাপমাত্রা সেটা যে অপচয় রোধ করে, যে অযথা দেহের তাপমাত্রা ব্যয় হতে দেয় না, সেটা কি করে? রোধ করে, মানে বাধা সৃষ্টি করে। আর কি করে? শরীর গরম রাখে।
আমাদের শরীরটা গরম রাখে। স্বাভাবিক তাপমাত্রা কত বলতো আমাদের শরীরে? স্বাভাবিক তাপমাত্রা আছে, মনে আছে? মিস 98। জি জি জি, থ্যাংক ইউ। তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, যে মনে রেখেছো সেটাই বেশ। আচ্ছা, তাহলে এই 98 এর যদি নিচে নেমে যায় আস্তে আস্তে, তাহলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। আমাদের যদি শরীর ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা কি করব? তখনই সাথে সাথে আমাদের হাসপাতালে অ্যাডমিট করতে হয়। মানে কি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আর সেই কাজটা বজায় রাখে কে? স্নেহ পদার্থ। 6 নম্বর পয়েন্টে আসো। স্নেহ পদার্থ প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে চর্মরোগের হাত থেকে রক্ষা করে। আমাদের যে স্কিনটা যেটা আছে, শরীরে যে চামড়াটা আছে, সেটা কি করে? বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। আর ফ্যাটি অ্যাসিড কি করে? সরবরাহ করে। এখন আমরা আসব অভাবজনিত ফল। এই স্নেহ পদার্থের অভাব ঘটলে একটা মানুষের শরীরে বা দেহে তখন কি কি সমস্যা হতে পারে? স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়। ত্বক শুকনো ও খসখসে ভাব ধারণ করে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। দেখো, প্রথমে আছে কি, যে এই স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়। ঠিক আছে? এই যে আমাদের শরীরে যে চর্বি আছে, সেই চর্বিটাও তো মনে করো কোনো না কোনো কাজ করে, তাই না? আল্লাহর দেওয়া প্রত্যেকটা অঙ্গ, দেওয়া দান জিনিস, প্রত্যেকটাই কোনো না কোনো কাজের সাথে রিলেটেড। বুঝতে পারছো? তেমনি এই যে স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়। চর্বিতে যে ভিটামিন গুলো মানে মিশে যায়, সেগুলো প্রবলেম দেখা দেয়, মিশতে পারে না বা মিশে না, সেটা কাজ করে না। আর কি করে? ত্বক শুকনো খসখসে ভাব ধারণ করে। আমাদের শরীরে যদি স্নেহ পদার্থের অভাব দেখা দেয়, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো শরীরের স্কিনটা কি হবে? খসখসে হয়ে যাবে, শুকনো মনে হবে, তাই না? ওয়াইফাই না, সরি, ডাটা ডাটা। তারপরে দেখো, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের দেহে একজিমা। তোমাদের বাড়িতে দেখবে ছোট ভাই বোনেরা আছে, আত্মীয় স্বজন যারা থাকে, তাদের ছেলে মেয়েরা আছে, তোমার ভাই বোনেরা আছে, অথবা যে আত্মীয় স্বজন আছে, তাদের দেখবে ছোট ছোট বাচ্চারা দেখবে হঠাৎ করে শরীরে চুলকানো বেড়ে যায়। ঠিক আছে? সেটা কেন বেড়ে যায়? এই যে দেখো, এই কুচকের জায়গায়, মানে মনে করো হাতের চিপায়, পায়ের আঙুলের চিপার মধ্যে, এগুলা কি হয়? চুলকায়, দানা দানা মতো ঘামাচির মতো বের হয়ে যায়, ছিলে যায়। ঠিক আছে? এই বিভিন্ন প্রবলেম দেখা দেয়। এটার প্রধান কারণটা কি? এটার প্রধান কারণ হলো স্নেহ জাতীয় পদার্থের অভাবে। এই বাচ্চাটা যে খাওয়া দাওয়া গুলো করছে, তার মধ্যে স্নেহ জাতীয় পদার্থের ঘাটতি আছে তার শরীরে, তাই তার চামড়াটা এরকম হয়ে গিয়েছে বা এই একজিমা গুলো দেখা দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ছোট ভাই বোনদের এবং নিজের প্রতি যত্ন নিতে পারবে। হ্যাঁ, তারপরে ভিটামিন, সময় তো আরো আছে, ভিটামিনটা ছোট আছে, শেষ করে দেই, ঠিক আছে? এরপরে আসো ভিটামিন পার্ট 5। দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা গেছে যে আমাদের প্রকৃতিজাত খাদ্যের কার্বোহাইড্রেট, প্রোটিন
ও ফ্যাট ছাড়াও এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন বেরি, রাতকানা, রিকেট, এনিমিয়া ইত্যাদি রোগ দেখা দেয়। এবং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণে তা ভালো হয়ে যায়। যেমন রাতকানা রোগ, এটা ছোটকাল থেকে তোমরা জানো কিসের অভাবে হয়? কিসের অভাবে হয়? ভিটামিনে। হ্যাঁ, ভিটামিন এ এর অভাবে। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা যে বেরি, রাতকানা, রিকেট, এনিমিয়া ইত্যাদি যে রোগ দেখা দেয় মানে নির্দিষ্ট এক একটা ভিটামিনের জন্য, এটা মেডিসিন খেতে হয় না, ঠিক আছে? তুমি যদি সেই ভিটামিন জাতীয় খাবারগুলো খাও, তুমি এমনি সেই অসুখটা সেরে যাবে। এরপরে আসো এই উপাদানগুলো হচ্ছে ভিটামিন, অর্থাৎ ভিটামিন বা খাদ্য প্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না, এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই প্রত্যেকটাই, এই যে বেরি, রাতকানা, রিকেট, এনিমিয়া, প্রত্যেকটা রোগী কোনো না কোনো ভিটামিনের অভাবে দেখা দেয়। যদি তোমরা এটা মনে করো সমস্যা হচ্ছে, সে খাদ্যের মাধ্যমে ভিটামিনগুলো খাবারগুলো খাও এই ভিটামিন যুক্ত, তাহলে দেখবে তোমার আর মেডিসিন খেতে হবে না, সেটা এমনিতেই সেরে যাবে, ঠিক আছে? এরপরে আসো, দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানটার চাহিদা কিন্তু খুব সামান্য। এই যে আমাদের যে ভিটামিনের যে এটা একদম প্রচুর খেতে হবে, বেশি খেতে হবে, সারাদিন খেতে হবে, এমন কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই। তুমি সীমিতই খাও, কিন্তু রুটিন মাফিক খাও, ঠিক আছে? সবগুলো অল্প অল্প করে খাও। যেমন ক্লাসের এখন আমাদের একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী তুমি দেখো অনলাইনে ক্লাস হচ্ছে, তারপরে তোমরা জয়েন করছো, আবার অফলাইনে ক্লাস হচ্ছে, সেই সময় তোমরা ক্লাসে উপস্থিত হচ্ছ। তেমনি খাবারের মাঝেও একটা রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী যদি তুমি খাবার গ্রহণ করো, তাহলে এমনি তুমি সুস্থ থাকবে, এত মেডিসিনের প্রয়োজন হবে না। আচ্ছা, কিন্তু এর কাজকে সামান্য বলা যায় না। তুমি খাবার অল্প অল্প খাবে, তোমার দেহের চাহিদা মিটে যাবে, কিন্তু এই অল্প অল্প গিয়ে দেহে গিয়ে সামান্য খাবারটাই অনেক বড় ধরনের কাজ করে, সামান্য কাজ করে না। যেমন দেখো কি কাজ করে, কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, প্রতিটি কাজেই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পাদন হতে পারে না। এই যে দেখো আমাদের দেহটা যে চলছে, প্রত্যেকটা জিনিসে আমরা ছোট থেকে মায়ের গর্ভ থেকে যখন আমরা জন্ম নিই, তখন আমরা থাকি ছোট্ট একটা শিশু, তাই না? সেই ছোট্ট শিশুটা আস্তে আস্তে আমরা এই যে বড় হচ্ছি, বড় হয়ে আবার আমরা কি বৃদ্ধ হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছে, আবার সেই বাচ্চাদের মতো আমরা বৃদ্ধ বয়সে আচরণ করি। সেটা কি একদিনে হয়ে যায়? একদিনে হয় না। এই হাত পা কি এমনি কি বড়সড় হয়ে গিয়েছে? না, এমনি হয়নি। সেটা আমাদের এই খাবারের চাহিদার মাধ্যমে, ঠিক আছে, আমরা খেয়ে আমরা বড় হচ্ছি। আমাদের এই হাত পা, হাড়, তাই না, এই যে চোখ কাজ করে, আমরা কথা বলি, আমাদের এনার্জির প্রয়োজন, আমাদের বৃদ্ধির প্রয়োজন, আমাদের যে ক্ষয়পূরণ হচ্ছে, আমাদের শরীর কোথাও কেটে গেল, হ্যাঁ, যদি ক্ষয়পূরণ না থাকতো আমাদের দেহে, মনে করো তোমার শরীরটা কেটে গেল কোনো কারণে, সেটা আর কি হতো না, শুকাতো না, সেই গাটা আর শুকাতো না, সেটা এই গর্ত থেকেই যেত। কিন্তু না, দেখবে আস্তে আস্তে সেটা পূরণ হয়ে যায়। তার মানে কি, এই যে আমরা খাবারগুলো খাই,
সেই খাবারের কারণে যে ক্ষয় পূরণটা হচ্ছে, ক্ষয় যেখানে হচ্ছে সেখানে পূরণ হচ্ছে। তারপরে দেখো আর কি কি আছে। ভিটামিনের শ্রেণী বিভাগ। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিন গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দ্রবণীয় যেটা পানিতে মিশে যায় বা চর্বিতে মিশে যায়, দ্রবণীয়, অদ্রবণীয়, এখানে দুইটা আছে। তাহলে ভিটামিন আমরা এখন ভাগ করছি দ্রবণীয়র উপরে ভিত্তিতে। ঠিক আছে, দ্রবণীয়তার ভিত্তিতে আমরা ভিটামিনকে কয়টি ভাগে ভাগ করছি? দুটি ভাগে ভাগ করছি। একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনটা দেখি কি আছে। যে ভিটামিন গুলো চর্বিতে বা চর্বির দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। এই ভিটামিন চারটি। কি কি? এ, ডি, ই ও কে। দেখো এখানে কিন্তু মনে রাখার বিষয়, আর 10 মিনিট আছে, 10 মিনিট না 9 মিনিট আছে। এখানে কিন্তু মনে রাখার বিষয়, কেমন মনে রাখার বিষয়? চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, কয়টি? আমি এখানে একটা প্রশ্ন করতে পারি, কয়টি হবে? 4টি। 4টি। কি কি বলতে পারবে? ভিটামিন এ, ডি, ই, কে। হ্যাঁ, এ, ডি, ই, আরেকটা কে। কে। হ্যাঁ, ভেরি গুড। খুব ভালো হলো যে আসলে পড়াটা শুনেছো এবং মনোযোগ দিয়ে। তাহলে চর্বিতে যে ভিটামিন গুলো দ্রবীভূত হয় সেই 4টা ভিটামিন। কি কি? এ, ডি, ই ও কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিনটা হলো যে ভিটামিন গুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয়। যেটা চর্বিতে দ্রবণীয় সেটা কিন্তু পানিতে অদ্রবণীয়, যেটা পানিতে দ্রবণীয় সেটা কিন্তু চর্বিতে অদ্রবণীয়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। ম্যাম দ্রবণীয় মানে জিনিসটা কি? দ্রবণীয় মানে কোন জিনিস যদি চর্বিতে রাখো সেটা গলে যাবে, বুঝতে পেরেছো? এটা হলো দ্রবণীয়। আচ্ছা, আর যেটা পানিতে সেটা আবার চর্বিতে হবে না, আর যেটা চর্বিতে হবে সেটা আবার পানিতে দ্রবণীয় হবে না। যে ভিটামিন গুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয় তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। পানিতে দ্রবণীয় ভিটামিনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিনকে কয়টি ভাগে ভাগ করা যায়? আবার দুটি ভাগে। একটা হলো ভিটামিন বি কমপ্লেক্স, আরেকটা ভিটামিন সি। এখন দেখি ভিটামিন সি এর কাজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, দেহের বৃদ্ধি সাধন করে, গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন, প্রাণীর বংশ বৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে, শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে, স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। আচ্ছা, এই যে এখানে কাজগুলো বললাম, প্রথম কি কাজ ছিল? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা যখন দুর্বল হয়ে পড়ি, মনে করো কিছুদিন খাবার অরুচি হলো, আমরা ভালোভাবে খেতে পারলাম না, প্রয়োজন মতো দেহের চাহিদা মতো আমরা খাওয়া দাওয়া করতে পারলাম না, তখনই দেখবে একটা না একটা অসুস্থ বেঁধে গেছে শরীরে। আর আমরা যখন খাওয়া দাওয়া করব, যে পরিমাণ মতো যেগুলো খাওয়ার সেগুলো আমরা খাবো, তখন দেখবো আমরা সুস্থ থাকবো। আমরা যখন সুস্থ থাকবো তখন একটা রোগ সহজে হতে পারে না, কারণ এই রোগটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের শরীরে আছে। সবল এবং কর্মক্ষম, এই দুইটা জিনিস যখন শরীরে থাকবে, বাইরের কোনো জিনিস আমাদের শরীরকে আক্রান্ত করতে পারে না। তারপরে দেহের বৃদ্ধি সাধন তো করবেই, কারণ গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন। যখন মায়েরা গর্ভাবস্থায় থাকে, দেখো সবুজ ফল বা হলুদ ফলমূল, এগুলো কি
শাকসবজি এগুলো খাওয়াই। কেন খাওয়াই? রুটিন মাফিক দেখবা খাবারগুলো খাওয়াই। কেন? এক মায়ের জন্য, আরেকটা হলো শিশুর জন্য। মায়ের গর্ভে যে শিশুটা বেড়ে উঠছে তার জন্য। সে মায়ের খাবারের মাধ্যমেই কিন্তু শিশুটা খাবার খায়, শুধু মা খায় না, তখন কিন্তু ডাবল হয়ে যায়, দুজনে খায়। ঠিক আছে? তখন একটু বর্তমানের এখন আমরা যা আছি তার চেয়ে গর্ভাবস্থায় আমাদের বেশি খেতে হবে। তারপরে প্রাণীর বংশবৃদ্ধিতে সাহায্য করে। প্রাণীর বংশবৃদ্ধিতে সাহায্য করে। বংশবৃদ্ধি মানে কি? যেমন আমাদের একটা জেনারেশন, আজকে তোমাদের দাদা দাদি ছিল, তার মাধ্যমে তোমাদের বাবা মা হয়েছে, হ্যাঁ, তোমাদের বাবা মায়ের মাধ্যমে আবার তোমরা পৃথিবীতে এসেছো। এটা কি? ধারাবাহিক বংশবৃদ্ধি। তারপরে স্নায়ু মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে। স্নায়ু মস্তিষ্কের কর্মদক্ষতাটা বুঝোই, যে এই যে মস্তিষ্কের যে কর্মদক্ষতা, আমরা যে মাথায় যে কাজ করি, এই যে ক্লাস করছো, পড়াশোনা করছি, তোমরা পড়াশোনা করছো, পড়াটা মনে রাখা, এগুলো একটা মস্তিষ্কের কাজ, তাই না? সেগুলো সঠিকভাবে পরিচালনা করে এই যে ভিটামিন। ঠিক আছে? তার জন্য এটা তোমাদের পরিমাণ মতো খেতে হবে। চোখ ও ত্বক বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে। চোখ, তোমরা দেখো শাকসবজি খাও না বলে ফার্স্ট বেঞ্চ থেকে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বেঞ্চে বসলেই ম্যাডামকে এসে বলো, ম্যাডাম আমি চোখে দেখি না, ঝাপসা দেখি, কম দেখি, এরকম দেখা যায়, ওরকম দেখা যায়। অনেকেই এই প্রবলেমটা তোমাদের হয়। এটার কারণটা কি? তোমরা শাকসবজি খেতে চাও না, তার জন্য এই সমস্যাটা হয়। ঠিক আছে? তারপরে ডাক্তার দেখায় কি বলো? ডাক্তারে বলে কি শাকসবজি খেতে, সবুজ ফলমূল খেতে, আর চশমাটা দিয়ে দেয়, তাই না? তখন ডাক্তার জি বললে চেষ্টা করে একটু একটু খাওয়ার জন্য, যখন মায়েরা বলে তখন কিন্তু খেতে চাও না। মায়েদের কথায় মূল্য নেই। ডাক্তার যখন ভিজিট দিয়ে টাকা পয়সা বাবা খরচ করে যখন ডাক্তার দেখাচ্ছে, তখন তোমরা শাকসবজি খাচ্ছ, তারপরে একটু একটু করে। মা বললো, দাদি বললো, তখন আর খাচ্ছ না, কিন্তু খাবে। যেহেতু এখন পড়াশোনা করছো, পড়ায় কি আছে কোন খাবার খেলে কোন রকমের সমস্যা থেকে তোমরা সমাধান পেতে পারো, এখন যখন জানতে পেরেছো, তোমরা এটা খাবে, চেষ্টা করবে নিয়মিত খাওয়ার জন্য বা রুটিন মাফিক খাওয়ার জন্য। আমাদের কোনো কি প্র্যাকটিক্যাল দেওয়া হবে? আমি নতুন? আজকে দিব না, আমি সামনের ক্লাসে অবশ্যই দিব। আর যদি এর মধ্যে রুটিনে যদি ক্লাস চলে আসে, যদি সরাসরি হয় কিনা, তাহলে সরাসরি বুঝিয়ে দিব। এরপরে আসো রক্ত গঠনে সাহায্য করে আর শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানে যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য কর্মদক্ষতা অটুট রাখে। অটুট তো বুঝোই, স্থির থাকে। আচ্ছা, যাই হোক, সময় যেহেতু কম, তোমাদের নাম রোল কি টেক্সট করে পাঠিয়েছো? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে এখানে যে এগুলো পড়াগুলো একটু ভালো করে রিভাইজ করে ফেলবে। আর এখানে প্রশ্নের তো মনে করো অভাব নেই, প্রশ্ন দিলে শত শত প্রশ্ন দেওয়া যায়। এখন বড় হয়েছো, নিজেরা তৈরি করে নিজেরা বানিয়ে এসডাব্লিউ করে দিও, দেখি। কারণ যেহেতু এসএসসি পরীক্ষার্থী সামনে, তোমরা চলে যাবে, কিন্তু তোমাদের নিজেদের তো তৈরি করতে। মিস বলো। মিস আপনি কি বলছিলেন আরেকবার বলবেন? আমার একটা কল আসছিল, আমি বুঝতে পারিনি। ও আচ্ছা, বলছি এই যে দুইটা অধ্যায় পড়ালাম, পাঠ পড়ালাম, দশম অধ্যায়ে 4 এবং 5, তোমরা এখান থেকে নিজে প্রশ্ন তৈরি করে জ্ঞানমূলক, ঠিক আছে, 15টা তৈরি করবে। 15টা প্রশ্ন তৈরি দুইটা করে, মিলে 15টা? হ্যাঁ, দুইটা মিলে 15টা তৈরি করে এসডাব্লিউ করে পাঠাবে। আমি দেখবো জ্ঞান, জি জি জি, শুধু জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, উত্তর সহকারে প্রশ্ন করে উত্তর লিখে দিবে। আমি কিন্তু অবশ্যই দেখবো কিন্তু গ্রুপে, হ্যাঁ, মিস মন আপনি থাকবে। কি কোনো গ্রুপ খুলছেন? গ্রুপ এখনো খুলি নাই, তোমরা যদি বলো তাহলে খুলবো। মিস একটা গ্রুপ খোলেন তাইলে। আচ্ছা ঠিক আছে, বাসায় যাই, আমি মেসেজ দিয়ে কথা বলে নিব, ঠিক আছে? মিস আপনার সাথে আরেকটা কথা ছিল, বলবো? বলো, টাইম কিন্তু কম, মিস 1 মিনিট আছে, তাড়াতাড়ি বলো। মিস আমার আমার বোন ক্লাস 1-এ পড়ে, সামি আক্তার রোল 22। আপনি আচ্ছা, যদি কোনো গ্রুপ খুলে থাকেন তাহলে জয়েন করেন। শোনো, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আমার, নাম, রোল, ক্লাস লিখে
পাঠিয়ে দাও, আমি অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে? ওকে মিস। ওকে, ওকে মিস। আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।